ভূত গল্প প্রেজেন্টস ভয়। এত বড় আঘাতের পরও পুরুষটি এক চুল পরিমাণ নড়ল না। বাইরের বৃষ্টির ঝনঝন শব্দ আর আমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ব্যতীত কোনো শব্দই ছিল না সেই ঘরে। আমি শাবল তার মাথা থেকে বের করে নিয়ে একটু পেছনে সরে আসি। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আমি ঠিক কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ পুরুষ আর মহিলা দুজনেই ঘাড় ঘুরাতে লাগলেন আমার দিকে। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটির লেখক তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নামটি প্রকাশ করছি না। চলুন শুনে আসা যাক আজকের গল্প চন্দ্রাবতী। ভর দুপুরবেলা নিজের ইজি চেয়ারে বসে ঝিমোচ্ছেন লেখক আয়ান। এই কদিন তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অনেকদিন পর বাসায় ফিরেছেন তিনি। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ব্যথায় সারাক্ষণ ভুগছেন তিনি। অনেক হয়েছে, এই ভৌতিক জগৎ থেকে এবার বেরিয়ে আসতে চাইছেন তিনি। জীবন শঙ্কায় ফেলে এইসব মহাজাগতিক বিষয়ে নাক গলাতে গেলেই বিপদ। খুবই সাহসী আয়ান, যে কিনা জিনভূত দেখার জন্য মরিয়া হয়ে থাকতেন, এখন তিনি আর এই জগৎ নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। আয়ানের খুব সিগারেট খেতে ইচ্ছে করছে। চোখ বন্ধ করে তিনি ভাবছেন, চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে, নিচে নেমে সিগারেট কিনতে হবে। এত কষ্ট করে নিচে যাওয়ার চেয়ে চেয়ারে বসে দুলতে থাকাটাই বোধহয় শ্রেয়। ব্যথা অলস করে দিয়েছে তাকে। তার রুমের বারান্দায় একটা কাক এসে অনবরত ডাকছে। এই ভর দুপুরে তোর কি দরকার এই এসে একজন অসুস্থ মানুষের শান্তি ভঙ্গ করতে? সেই তো বেশ চোখ বন্ধ করে ইজি চেয়ারে দোল খাচ্ছিলাম, এসে কা কা করে দিলি তো মাথাটা ধরিয়ে। এখন আবার চা বানাতে হবে, তারপর তা খেতে হবে। তুই কি বানিয়ে দিবি চা? মুরব্বী লোকেরা বলে ভর দুপুরে ঘরের সামনে এসে কাক ডাকা অশুভ। আবার কি অশুভ ডেকে আনছিস তুই ভাই? মনে মনে কাকের সাথেই খুনসুটি চলছে আয়ানের। হঠাৎ আয়ানের মা ঘরের দরজার সামনে এসে বললেন, বাবা, একজন লোক এসেছে তোর সাথে দেখা করতে। ভীষণ বিরক্ত বোধ করছেন তিনি। এমনিতেই ব্যথায় কিচ্ছু ভাল লাগছে না, এর মধ্যে এই কাকটি এসে আবার মাথা ব্যথা ধরিয়ে দিয়ে গেল। এখন নাকি আবার একজন দেখা করতে এসেছেন। কি দরকার এই ভর দুপুরে একজনের বাসায় এসে দেখা করার? বিকেলে বা সকালে আসলে কি হয়? মনে মনে ভাবছেন আয়ান। কিরে, একজন লোক এসে দাঁড়িয়ে আছেন, কি করব বল? কি কারণে এসেছে বলেছে কিছু? না, জিজ্ঞেস করলাম। বলল তোর সাথে নাকি জরুরি কথা আছে। ওনাকে বলো আমি অসুস্থ, আগামীকাল বিকেলে আসতে। আচ্ছা, তোর জন্য কি একটু চা করে দেব? হ্যাঁ, একটু দুধ চা হলে ভালো হয়, মাথাটা ফেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আয়ানের মা চলে গেলেন। আয়ান ভাবছে, লোকটি কি দরকারে এসেছেন? হয়তো কোনো ভক্ত, অসুস্থতার কথা শুনে এসেছেন বোধহয়। কিন্তু ভক্ত হলে মার কাছে নিশ্চয়ই বলতেন যে আমাকে দেখতে এসেছেন। এসব কেন যে বললেন যে জরুরি কথা আছে, শুধু আমাকেই বলবেন? হয়তো লোকটি সত্যি কোনো সমস্যা নিয়ে এসেছেন। না, এভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। লোকটির কথা তো বসে বসে শুনতে পারতাম। আমার তো তেমন কোনো পরিশ্রম হতো না। যদিও তার কথা শুনে মাথা ধরত, মা তো চা করছেনই, চা খেয়ে নিলেই হতো। আসলে লেখকদের মূল শক্তি হচ্ছে পাঠক। আপনার লেখা যদি কেউ নাই পড়ে, আপনি তখন কি সার্থক লেখক হতে পারতেন? অনেকেই লেখালেখি শুরু করার সময় পাঠকদের সাথে অনেক বিনয়ী থাকেন। যেই তার লেখা দু চারজন পড়তে শুরু করে দেয়, পাঠকরা আর তাকে খুঁজেই পায় না। মনে হয় যেন সাফল্যের তুঙ্গে উঠে গেছেন।
সেই লেখক কখনোই সার্থক নন যার পাঠকেরা তার উপর অসন্তুষ্ট। যাই হোক, আমাদের লেখক আয়ান সাহেব ওরকম নন। প্রতিটি পাঠক তার খুব কষ্ট অর্জিত, তাদেরকে তিনি মন থেকে খুব ভালোবাসেন। হাজার অসুস্থতার মধ্যেও একজন ভক্তের অনুরোধ রক্ষা তার কাছে আগে। তাই তো চোখের অপারেশনের পর অসুস্থ থাকলেও হরিপুর যাত্রা সময় মতো পৌঁছে দিয়েছেন পাঠকদের মাঝে। আয়ানের মা আবার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, বললেন, বাবা, ওই লোকটি যেতে চাইছে না, তোর সাথে দেখা করেই নাকি যাবে। অনেক দূর থেকে নাকি এসেছেন। সমস্যার কথাটা তোকে না বলে যেতে পারবেন না। আয়ান বললেন, ওনাকে ভেতরে নিয়ে এসো তো, দেখি কি সমস্যা ওনার। আর হ্যাঁ, চা নাস্তা নিয়ে এসো। ঘরের মধ্যে ঢুকলো লোকটা। আয়ান ঘাড় ঘুরিয়ে তাকালেন তার দিকে। বয়স ৩০-৩২ হবে। বাদামি রঙের ফুল স্লিভ শার্টটি ময়লা হয়ে কিছুটা ধূসর রঙের হয়ে গেছে। মাথার চুল উস্কো খুস্কো, পুরো শরীর অপরিষ্কার। তবুও লেখক সাহেবকে দেখে খুশিতে তার দাঁতের চোয়াল সহ মাড়ি বের হয়ে আসছে। লেখকের বরাবর চেয়ারে এসে বসলেন লোকটি। আয়ান খুব পর্যবেক্ষণ করার পর তাকে বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? লোকটি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনার আম্মা বলল আপনি খুব অসুস্থ। আমি কি আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছি? না না, কোনো কষ্ট নেই, বরং খুশি হলাম আমার সাথে কেউ দেখা করতে এসেছে। ইদানিং কারো সাথে তেমন কথাবার্তা হচ্ছে না তো। তো আপনি কিছু জরুরি কথা বলবেন নাকি? জি, আমি আপনার লেখা সব সময় পড়ি। আমি আপনার খুব ভক্ত। আমি এটাও জানি আপনি কারো কোনো প্যারানর্মাল বিষয়ে কোনো সমস্যা থাকলে তার সমাধান দেন। কিছুদিন আগেই ফরিদাবাদের এক বিশিষ্ট সিরিয়াল কিলারকে প্রকাশ্যে এনেছেন, যে কিনা ভৌতিক গল্প রটিয়ে এক নির্জন গলিতে মানুষ খুন করত। আপনি যেভাবে রহস্য উদ্ঘাটন করেছেন, সবটুকুই আপনার লেখা বইয়ে আমি পড়েছি। অসাধারণ মেধা আপনার। এখন আবার সেই ধলপুর থানার এসআই এর সাথে কাজ করবেন। আচ্ছা, উনি তো নিজের স্ত্রী এবং মেয়েকে হত্যা করেছেন এরকম নিউজে শুনেছিলাম। পরে নাকি আদালতে প্রমাণ হয় এটা কোনো শত্রুপক্ষের কাজ। তিনি নাকি কিছুই করেননি। এখন কি তিনি তার স্ত্রী মেয়ের ভূত দেখেন, তাই আপনার থেকে সাহায্য চেয়েছেন? আসলে এসআই রানা যেভাবে ওনার সমস্যাটা বলেছেন সেটা খুবই ভয়ঙ্কর এবং জটিল। আমি আসলে ওনার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে কিছুই বলতে পারবো না, কিন্তু যখন আমি ওনার সেই রহস্যটা সমাধান করতে পারবো, তখন অবশ্যই সেই ঘটনার উপর বই লিখব, তা পড়ে নিবেন। কিন্তু আপনার সমস্যাটা কি তা তো বললেন না। হ্যাঁ, আমি খাগড়াছড়ির ভৈলঙ্গা থেকে এসেছি। আমার নাম মহাসিন আলী। ঘটনাটি ঘটেছে আরেকজনের সাথে। ওনার নাম ছিল পিপল ঘোষ। ছিল বলতে, উনি কি মারা গেছেন? জি। তো আমি বরং কাহিনীটা বলি আপনাকে। আমাদের গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের লোক আছে, তার নাম শিরিষ রয়। তাদের পৈতৃক বাড়ি আমাদের গ্রামে হলেও তার ব্যবসা ভারতের কলকাতায়। তো সে, তার স্ত্রী এবং ছোট একটা ছেলে, এই তিনজন কলকাতাতেই বেশি সময় থাকতেন আর কি। ছুটির সময় পৈতৃক বাড়িতে আসতেন, ওই 1 মাস থেকে তারপর চলে যেতেন। তারপর আমি ওনাদের বাড়ি দেখাশোনা করতাম সারাটা বছর। ওনারা আসলে ওনাদের বাজার সদাই থেকে শুরু করে ঘোরাফেরার ব্যবস্থা সবই আমি করতাম, যার কারণে তারা আমাকে ভালোই মাইনে দিতেন। তো এবার শীতেও তারা এলেন। 2 দিন থেকে তারা চলেও গেলেন। তারপর আমি ওই বাড়ি তালা মেরে বাসায় চলে আসি। সেদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার হঠাৎ মাথায় এলো, সেই একতলা বাড়ির ওপরের ছাদের দরজা তো বন্ধ কিনা নাকি খোলা তা লক্ষ্য করিনি। পানি ঘরের ভেতর ঢুকে যাবে। আমি দৌড়ে সেই বাড়িতে ছুটলাম। বাড়িটি আমাদের গ্রামের একেবারে শেষ কোণে।
আশেপাশে ঘরবাড়ি নেই কোনো। বাড়ির পেছন দিক দিয়ে বয়ে গেছে চৈতি খাল। বাড়ির বাম পাশ দিয়ে খাল ঘেঁষে ছড়িয়ে আছে গহীন জঙ্গল, আর জঙ্গলের শেষে পাহাড়ের সারি। এই জায়গা যত সুন্দর ততটাই জনমানবহীন, আর নির্জন জায়গা মানে গা ছমছমে ভয়। এই ভয় কোনো হিংস্র জানোয়ারের নয়, এই ভয় জঙ্গলে থাকা এক রাক্ষসের। অনেক বছর আগে একটা গল্পে জেনেছিলাম এই রাক্ষসের ব্যাপারটা। এক বৃদ্ধ সাধু সন্ন্যাসী ছিল, যার ইচ্ছে ছিল অমরত্ব প্রাপ্তি। ওই সাধু তাই চন্দ্রাবতীর উপাসনা করত। সবাই বলতো এই জঙ্গলে তখন অনেক অনেক হিংস্র জীবজন্তু ছিল, কিন্তু সাধুর সামনেও আসতো না ওই কোনো জন্তু জানোয়ার। সাধুকে যারা দেখেছেন তাদের মতে তাদের জীবদ্দশায় দেখা সব থেকে ভয়ঙ্কর চেহারা ছিল ওই সাধুর। সাধু সবসময় জঙ্গলেই তার কুটিরের ভেতরে বাস করত। মাঝে মাঝে গ্রামে চলে আসতেন, ঘরে ঘরে গিয়ে খাবার চাইতেন। ধীরে ধীরে গ্রামে তার ভীতি ছড়িয়ে পড়ে। তিনি কখন থেকে এখানে ছিলেন আর কখন থেকে সন্ন্যাসী হয়েছেন, আর তার আসল পরিচয়টাই বা কি, কেউ জানত না। তাকে কখনো কথা বলতে দেখা যায়নি, তাকে হাজার প্রশ্ন করেও কোনো কিছুই জানা যায়নি। যত বৃদ্ধ লোক থেকে জিজ্ঞেস করেছি সবারই ভাষ্য মতে তারা বাল্যকাল থেকেই এই সাধুকে দেখে আসছে। আমার বাবা যখন ছোট ছিল তখন ধীরে ধীরে গ্রামের লোকজন নিখোঁজ হতে থাকলো, আর কিছুদিন পর তাদের লাশগুলো জঙ্গলে পাওয়া গেল। এক একজনের মৃত্যু এক একভাবে হয়েছে, খুবই বিভৎস জানেন। কারো স্কন্ধ কাটা, কারো শরীর পুড়ে ছাই, কারো বা হাত পায়ের আঙুল কাটা। সবাই প্রথমে জঙ্গলের ওই জীবজন্তুদের সন্দেহ করলেও পরে খুনের ধরন দেখে বুঝতে পারে এটা সেই সাধুর কাজ। প্রতি বছর বর্ষাকালে এমন কয়েকজন মারা যায়, আর সাধুকে সবাই মারধর করে তার কুটির ভেঙে তাড়িয়ে দিত। কিছুদিন পর সাধুকে না আবার ওই জঙ্গলই দেখা যেত, ওই তার ওই কুটিরটার মধ্যেই। কিছুদিন পর সাধুর কোনো খোঁজ খবর আর পাওয়া গেল না। বহুদিন কেউ তাকে দেখেনি। এরপর একদিন তার কুটিরের ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীর কুপিয়ে হয়তো কেউ হত্যা করে চলে গেছে। সেই কুটিরের পেছনেই তাকে মাটিতে পুঁতে ফেলা হয়। কোনো হিন্দু সম্প্রদায়ের লোক তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে রাজি হননি। তারপর থেকেই বৃষ্টির সময় যেই জঙ্গলে গেছে সাধুর ভূতকে সেই কুটিরের সামনেই দেখেছে। আর বৃষ্টি থাকাকালীন যারা শিকার বা অন্য কাজে জঙ্গলে গিয়েছে তাদের অনেকেই পরদিন জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাহলে তো বুঝতেই পারছেন সেই বৃষ্টির সময় জঙ্গলের সামনে আর সেই বাড়িতে যেতে আমার কতটুকু ভয় করছিল। আমি কাঁপতে কাঁপতে সেই বাড়িতে চলে গেলাম। অনেক বাদুর ডাকার শব্দ শুনতে পাচ্ছিলাম। এটা বাদুরের সাধারণ ডাক নয়, এটা আর্তনাদ, যেন ওই বাদুরেরা কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে ঘরের দরজার তালাটা খুললাম। সাথে সাথে একজন লোক ঘরের ভেতর থেকে দৌড়ে এসে আমার শরীরের উপর লাফিয়ে পড়ল। আমি আমি মাটিতে পড়ে গেলাম। খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। সেই লোকটি আমার শরীরের উপর পড়ে চিৎকার করছে। তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। আমি দেখলাম এটা এটা কোনো ভূত নয়, এটা মানুষই। সে রক্তাক্ত অবস্থায় আমার হাত জোর করে বলল ঘরের দরজা যাতে আমি তালা মেরে দিই, ঘরে কেউ আছে। লোকটা আতঙ্কে জড়সড় হয়ে আমার কাছে কাঁদছে আর অনুরোধ করছে। আমি দরজার ছিটকিনি লাগিয়ে তালাটা আংটায় ঝুলিয়ে রেখে তাকে শান্ত করার চেষ্টা করলাম। জিজ্ঞেস করলাম ঘরের ভেতরে সে কিভাবে ঢুকলো। সে কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগলো, ভাই, আমার নাম পিপল ঘোষ। আমি আমি এই পাশের গ্রামেই থাকি। এই বাড়ির লোকজন বাহিরে থাকে শুনেছি। এই বাড়ির দিকে
কিছুদিন ধরেই আমার নজর ছিল যে এ বাড়ির কর্তা বাইরে থাকে, সারা বছর বাড়ি খালিই থাকে, নিশ্চয়ই ভেতরে দামি কিছু পাওয়া যেতে পারে। সন্ধ্যায় যখন তুফান শুরু হয়, আমি মাছ ধরে খাল দিয়ে নৌকা নিয়ে বাসায় ফিরছিলাম। ওখান থেকেই দেখলাম এই বাড়ির ছাদের দরজাটা খোলা। ঝড়ের বাতাসে লোহার দরজাখানা একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, কিন্তু কিন্তু বাড়ির মূল দরজায় তালা ঝুলছে। এর মানে তারা চলে গেছে, কিন্তু কিন্তু ছাদের দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। আমি চিন্তা করলাম এই সুযোগটাই কাজে লাগাবো। ঘরের মধ্যে গিয়ে দেখাই যাক না মূল্যবান কিছু পাওয়া যায় কিনা। নৌকাটা রেখে চলে এলাম এখানে। একতলা বেয়ে ওপরে উঠতে গিয়ে দেখি বেশ ঝামেলা, ওঠার মতো কোনো ব্যবস্থাই নেই। জানলার তাকে কাচের ভাঙা টুকরোগুলো গেঁথে দেওয়া। পরে খেয়াল করলাম ছাদ বরাবর একটা সৃষ্টি গাছের ডালপালা। সৃষ্টি গাছে ওঠা বেশ কঠিন, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব কষ্টে গাছে চড়ে সেই ছাদ বরাবর ডালে বসে লাফ দিলাম ছাদে। পায়ে বেশ ব্যথা পেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার লোভ সেই ব্যথাকে প্রশমিত করতে লাগলো। ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামলাম। ছাদের সিঁড়ি থেকে বরাবর মূল দরজা পর্যন্ত একটা গলির মতো, আর সেই গলির দুপাশে দুটো করে মোট 4টি ঘর। সিঁড়ির নিচে বাথরুমে ঢুকে হাত পায়ের ময়লাটা ধুয়ে পরিষ্কার করে ফেললাম। দেখলাম ঘরে আসবাবপত্রগুলো বেশ সুন্দর। ওই আসবাবপত্রের দিক থেকে খেয়াল আমি শোবার ঘরের দিকে নিয়ে গেলাম আর কি। বুঝলেন, আমি এই শোবার ঘরে ঢুকে একটি আলমারি দেখতে পেলাম। একটা লোহার শাবল ছিল ঘরের এক কোণে। শাবলটা দিয়ে আলমারির দরজার লকটা ভেঙে ফেললাম। আলমারির মধ্যে দেখি বেশ টাকা পয়সা এবং ভারী ভারী সব গহনা। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ওই পর্যন্ত না সব ঠিক ছিল, যতক্ষণ পর্যন্ত না বসার ঘর থেকে কয়েকজনের কথা বলার শব্দ আমি শুনতে পেলাম। আমি বুঝতে পারছিলাম মূল দরজা দিয়ে ঢুকেই যে বসার ঘর, সেখানে একজন পুরুষ এবং একজন মহিলা অনবরত কথা বলে চলেছে। একে অপরের সাথে নয়, মনে হচ্ছে দুজন একসাথে কোনো কবিতা রটে যাচ্ছেন। তারা থামছেন না। আমি চিন্তা করলাম যদি লোহার শাবল দিয়ে তাদের আঘাত করে পালিয়েও যাই, কেউ টের পাবে না। এত টাকা করি ও অলংকার ফেলে যেতে আমি কোনোভাবেই রাজি নই। আমি আমি শাবলটি হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম। আস্তে আস্তে বসার ঘরের সামনে চলে গেলাম আমি। পুরুষ ও মহিলাটি সোফায় বসে আজব ভাষায় কিসব যেন বলতে লাগলো। আমি পেছন থেকে চিৎকার করে পুরুষটির মাথায় সজোরে একটা আঘাত করলাম। লোকটির মাথার মধ্যে শাবলটা খানিক ঢুকে গেল। তারা তারা একদম চুপ হয়ে গেল, একদম স্থির, কোনো নড়াচড়া তারা করল না। এত বড় আঘাতের পরও পুরুষটি এক চুল পরিমাণ নড়ল না। বাইরের বৃষ্টির ঝনঝন শব্দ আর আমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ব্যতীত কোনো শব্দই ছিল না সেই ঘরে। আমি শাবল তার মাথা থেকে বের করে নিয়ে একটু পেছনে সরে আসি। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আমি ঠিক কি করব কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ পুরুষ আর মহিলা দুজনেই ঘাড় ঘুরাতে লাগলেন আমার দিকে। তাদের শুধু ঘাড়টাই ঘুরছে, দেহ সামনের দিকে স্থির। দুজনের চেহারায় বিভিন্ন আঘাতের চিহ্ন, নীলচে হয়ে গেছে মুখ। একে বিভৎস হাসি দিয়ে দুজনে একসাথে আমাকে বললেন, তোমাকে সুস্বাগতম। অনেকটা সময় ধরে মহাসিন আলীর কথা চুপ করে শুনতে শুনতে হুট করে লেখক আয়ান জিজ্ঞেস করে উঠলেন, আচ্ছা তাহলে ওই পুরুষ ও মহিলা দুজন কি সেই বাড়ির মালিক দম্পতি ছিলেন? মহাসিন আলী সাথে সাথে উত্তর দিলেন,
হ্যাঁ, ওনারাই ছিলেন। তাহলে কি ওনারা মারা গেছেন? জি। এভাবে বুঝতে পারবো না, পুরো ঘটনাটা বলুন তো। আচ্ছা, বলছি। আহ, বিপল ঘোষ ভয়ে অপর ঘরে গিয়ে আলমারির মধ্যে ঢুকে বসে রইলেন। বাইরের বিদ্যুৎ চমকানোর আলোতে মাঝে মাঝে আলমারির ফাঁকা দিয়ে দেখছেন রুমে তারা আসলো কিনা। হঠাৎ কিছুক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছে না, সব অন্ধকার হয়ে আছে। তার গা ভিজে টপ টপ করে ঘাম ঝরছে। এইরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। কিছুতেই তার মাথা কাজ করছে না। এখন সে কিভাবে এখান থেকে জীবিত বের হবে সে বুঝতেই পারছে না। ভয়ে পুরো শরীর কাঁপছিল তার। তবুও সে নিজের মুখ চেপে চুপচাপ বসে আছে। হঠাৎ আবার বিদ্যুৎ চমকালো। পিপল দেখল তার আলমারির সামনেই তারা দাঁড়িয়ে আছে। সে আতঙ্কিত হয়ে চোখ বন্ধ করে রাখল। কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর সে আবার চোখ খুলল। আবার ফাঁকা দিয়ে বাইরে দেখল তারা কি এখনো আছে। আবার বিদ্যুৎ চমকালো। বাহিরে তারা নেই। পিপল দীর্ঘশ্বাস ফেলল। আলমারিতে তার বাম দিকে তাকালো। বজ্রপাতের আলোয় স্পষ্ট দেখা গেল তার পাশেই বসে আছে তারা দুজন। পিপল চিৎকার করে উঠল, এক মিনিট, পিপল আপনাকে আতঙ্কিত অবস্থায় এত ডিটেইলে এই কথাগুলো বলেছে? মনে হচ্ছে যেন আপনি নিজের চোখে এই দৃশ্য দেখেছেন। দেখুন, পিপল আমাকে প্রতিটা মুহূর্ত ভেঙে ভেঙে বুঝিয়েছে। আর আমি প্রায় বইটই পড়ি তো, তাই সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করছি আর কি, যাতে আপনি খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারেন। কাহিনীতে ফিরি। পিপল আলমারি থেকে বের হয়ে দৌড়ে মূল দরজার সামনে চলে গেল। দরজায় অনেক ধাক্কা দিল সে। দরজাটা খুলল না। বাইরে থেকে তালা মারা, তাই দরজাটা খোলা গেল না। পিপল তার ভগবানকে স্মরণ করতে করতে পেছনে ঘুরল, কিন্তু তারা কেউই এখানে আর নেই। পিপল মনে মনে নিজেকে একটু শান্ত করল। চিন্তা করল দৌড়ে ছাদে যেতে পারলেই সে পালাতে পারবে। পিপল আস্তে আস্তে সিঁড়ির দিকে অগ্রসর হতে থাকলো। ডানে শোবার ঘরে তাকিয়ে দেখল আলমারির দরজাটা খোলা। ঘরে আর কেউই নেই। পিপল এবার দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে দ্রুত উপরে উঠল, কিন্তু ছাদের দরজাটা লাগানো। তার মনে হলো বাহিরে থেকে দরজাটা লাগানো হয়েছে। পিপল আবার উত্তেজিত হতে থাকলো। চোখের সামনে কোনো উপায় নেই তার। সে মনে মনে ভাবছে সে এখন মারা যাবে। পিপল চিন্তা করল সিঁড়িতে ওরা যে কোনো সময় এসে পড়তে পারে। এখানে বসে থাকা ঠিক হবে না। পিপল ভাবল সিঁড়ির নিচে বাথরুমে ঢুকে সকাল পর্যন্ত সে বসে থাকবে। তার কেন যেন মনে হতে থাকলো সকালে এই ভূত আর থাকবে না। এরকম সবাই চিন্তা ভাবনা করে। একটি ঘন জঙ্গলে দিনের আলোতে যদি আপনি একা হাঁটেন, তখন আপনি কখনো ভূতের ভয় পাবেন না। যদি রাতের বেলা ওই একই স্থানে হাঁটেন আপনি, অবশ্যই আপনার মনে হবে কেউ একজন আপনার আশেপাশেই আছে। আপনি ভূতের ভয় পাবেন। এটাই হলো ভয়ের থিওরি। আপনি আমার থেকে বেশি জানেন। তো পিপল সিঁড়ি দিয়ে নেমে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। পিপল ভাবল আলমারির মতো এখানেও কি তারা অদৃশ্য হয়ে এসে পড়বে নাকি। পিপল ভয়ে কান্না করে দিল। বাথরুমে ঢুকেই সামনে টেপের নিচে একটা বড় বালতি ভর্তি পানি রাখা। আশ্চর্যের বিষয় হলো পানির নিচে থেকে বুদবুদ উঠছে, যেমন পানির নিচ থেকে যেন কেউ নিঃশ্বাস ছাড়লে উপরে বাষ্প উঠে আসে, ওই রকম আর কি ব্যাপারটা। তো পিপল বালতির সামনে গিয়ে বালতির মধ্যে কি আছে তা দেখতে গেল। অন্ধকারে কিছুই ভালো বোঝা যাচ্ছে না। পিপল নিচের দিকে ঝুঁকে বালতির সামনে মুখ নিয়ে গেল। এরপর ও বজ্রের আলোতে নিজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই দেখতে পারল না। পিপল উঠে দাঁড়াতেই যাবে, এমন সময় পানির মধ্যে থেকে দুটো হাত পিপলকে পানির মধ্যে ধরে ঢুকিয়ে ফেলল। পিপলের মাথা
পুরোটাই এখন বালতির মধ্যে। সে প্রচণ্ড দাপড়াচ্ছে, কিন্তু কিন্তু সেই হাত তার মাথা শক্ত করে ধরে আছে। হঠাৎ সেই হাত দুটো তাকে ছেড়ে দিল। পিপল বালতি থেকে মাথা তুলে ফেলল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার। পিপল দরজা খুলে বাহিরে গিয়ে সিঁড়ির সামনে বসে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পিপল পেছনে ঘুরে আবার বাথরুমের দিকে তাকিয়ে দেখল বালতির মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বের হয়ে আসছে। সে ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। সে হাত পা আর কিছু নাড়াতে পারছে না। এদিকে সেই দম্পতি, আর ওইদিকে সেই বাচ্চা। তার পালানোর কোনো উপায় নেই। বাচ্চাটি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। পিপল বাচ্চাটির দিকে তাকিয়ে আছে, আর বাচ্চাটি নিচের দিকে। হঠাৎ বাচ্চাটি মুখ তুলল। তার তার চোখ নেই, চেহারা নীলচে রঙের হয়ে আছে। বাচ্চাটি তেড়ে এসে পিপলের পা কামড়ে ধরল। পিপল ব্যথায় তাকে টেনে সরিয়ে দিল। বাচ্চাটির মুখে পিপলের পায়ের এক থাবা মাংস, তা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পায়ের যন্ত্রণায় পিপল গোঙাতে লাগলো। পিপল কোনো মতে আহত পা নিয়ে আবার মেইন দরজার সামনে এগোতে লাগলো। হঠাৎ তার পেছন থেকে টেনে বসলো সেই মহিলাটি। পিপল পেছনে ঘুরে মহিলাটির হাত তার ঘাড় থেকে সরিয়ে দিতে চাইল, কিন্তু কিন্তু এই বরফের মতো ঠান্ডা হাত কোনোভাবেই তাকে ছাড়তে চাইছে না। আবার আবার সামনে এসে পড়ল সেই পুরুষ। হ্যাঁ, সেই পুরুষটি তার গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলল। তারা দুজনেই সেই আজব ভাষার সেই বাক্যটি অনবরত উচ্চারণ করতে থাকলো। গলা চেপে ধরার কারণে পিপলের মুখ থেকে এবার রক্ত বের হওয়া শুরু হয়েছে। তার দম বন্ধ হয়ে আসছে। পিপল অনেকটা মৃত্যুর পথে ঢলে পড়েছে। হঠাৎ হঠাৎ সেই মেইন দরজা খোলার শব্দ শুনতে পেল পিপল। আত্মাগুলো উধাও হয়ে গেল। পিপল দৌড়ে গেটের সামনে আসলো, আর আমি এই গেটটি খুললাম। এই হচ্ছে তার কাহিনী, যেটা সে আমাকে পুরোটাই বিস্তারিত ভেঙে বলেছে। আচ্ছা, এগুলো বলার পর কি করলেন আপনি? আর সে মারা গেছে কিভাবে? আসলে এই ঘটনা আমার কিছুতেই না বিশ্বাস হলো না। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই লোক পাগল না তো? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চলো দেখি ভেতরে কি আছে। সে কোনো মতেই রাজি হচ্ছিল না। আমি তার ভীতি প্রশমন করার জন্য দরজার ছিটকিনি খুলে দিয়ে ভেতর দিকে ইশারা করে তাকে বললাম, কোথায় ভূত? হ্যাঁ, কোথায় আত্মা? কিছুই তো নেই। ওর দিকে তাকিয়ে দেখলাম ও ভয়ে কাঁপছে। মুখ বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিন্তু ভয়ে মুখ থেকে শব্দ বের করতে পারছে না। ঘরের ভেতরে আঙুল দিয়ে ইশারা করছে ও। ঘাড় ঘুরিয়ে যখন ঘরের ভেতরে তাকালাম, আমার গাটা শিউরে উঠল। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেই ভয়টা ঠিক কেমন ছিল। আচমকা এরকম একটা দৃশ্য যেই দেখবে, সেই সেখানে জ্ঞান হারাবে। আমিও প্রায় জ্ঞান হারিয়েই ফেলেছিলাম। আমার মস্তিষ্ক কাজ করছে না, হাত পা জমে গেছে। শুধু চোখ দুটো বড় করে ঘরের মধ্যে সিঁড়ির সামনে তাদের তিনজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখছে। চোখের একটি পলক ফেলতেই দেখলাম তারা শোয়ার ঘরের সামনে এসে পড়েছে। তারা দাঁড়িয়েই আছে। তাদের বিকট চেহারাতেও এতটা ভয় লাগছিল না যতটুকু ভয় তাদের মুখ থেকে অনবরত সেই অনর্থক বাক্যটি শুনে লাগছিল। এত ভয়ঙ্কর কিছু আজ অবধি আমি শুনিনি। ওই একটা লাইনই তারা বারবার বলে যাচ্ছে, এর এর কোনো অর্থ নেই। এটাই পৃথিবীর কোনো ভাষা না, এটা সম্পূর্ণ আধ্যাত্মিক কোনো বলি। কোনো কিছু না ভেবেই আমি পেছন দিক ফিরে দৌড়তে শুরু করলাম। সাথে চিৎকার করে পিপলকেও দৌড়তে বললাম। আমার পিছু পিছু পিপলও দৌড়তে লাগলো। বাড়ির উঠোন পার হয়ে পাকা রাস্তায় নামার সময়
পেছন থেকে ধপাস করে একটা শব্দ পেলাম। বৃষ্টির কারণে উঠোনের মাটি পিচ্ছিল থাকার কারণে পিপল মাটিতে পড়ে গেছে। এমনিতেই পিপলের পায়ের অনেকখানি মাংস উপড়ে ফেলা, রক্তক্ষরণে সে দুর্বল হয়ে পড়েছে। আহত পিপলকে চিৎকার করে বারবার উঠতে বললাম আমি। অনেক চেষ্টা করার পর পিপল উঠে বসেছে, কিন্তু কিন্তু ততক্ষণে তারা বাড়ি থেকে বেরিয়ে উঠানে এসে পড়েছে। পিপল পেছনে ঘুরে তাদের দেখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে সাহায্যের ভিক্ষা চাইল, কিন্তু আমার মধ্যে থাকা দয়া মায়া আমার ভয়ের কাছে হেরে গেল। আমি পেছনে না গিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমি দৌড়চ্ছি আর পেছনে ফিরে দেখছি পিপলকে। তারা তিনজন পিপলের সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু পিপল হাঁটু গেড়ে বসে আমাকে ডাকছে। তাকে বাঁচানোর জন্য যত রকম দোহাই আছে সব দিচ্ছে। মৃত্যুর মুখে বাঁচার ইচ্ছেটুকু খুবই ভয়ঙ্কর। আপনি চাইলেও কিচ্ছু করতে পারবেন না। পিপলের গলা ফাটা চিৎকার বেশিক্ষণ স্থায়ী হলো না। ওই ছোট্ট 7 কি 8 বছরের ছেলেটা হেসে খেলে পিপলের সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটা কুড়োল ছিল। এতক্ষণ সেটা আমি খেয়াল করিনি। তার থেকে বড়, এই কুড়ালটি ঘুরিয়ে ছেলেটি পিপলের মুখের মাঝখানে মারল। তা মাথার অর্ধেক ভেদ করে ঢুকে যায়। দূর থেকে দেখলাম পিপল মাটিতে লুটিয়ে পড়ল, আর আর সেই দম্পতি আর তাদের ছেলে দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখল। তারপর তারপর তারা আমার স্বপ্নে আসছেন। শুধু ওই একটি বাক্যই অনবরত বলতে থাকেন। স্বপ্নটা প্রতিদিন আসে না। যেদিন রাতে বৃষ্টি হয় সেই দিন রাত্রে আসে। সেই বাক্যটি কি আপনার মনে আছে? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। এখন ওই বাক্যটি আমার মাথায় ঘুরছে। ওটা ভোলার মতো নয়। বাক্যটি কেমন বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই। বাক্যটি হলো দিবন্দাস তেমিতুরাংহ দিবন্দ্রাচি মুরেত পাংসহ। এটা কি ভাষা আর এর অর্থ কি? অনেক খুঁজেও এরকম কোনো ভাষা আমি খুঁজে পাইনি। আমার আমার অনেক ইচ্ছে এর অর্থ জানার। এরপর কখনো সেই বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, বহুবার গিয়েছি। সেই ঘটনার পর দিনের বেলা গিয়েছিলাম গ্রামের কিছু লোক সাথে নিয়ে। আজব বিষয় কি জানেন, পিপলের লাশ সেখানে ছিল না। ঘরের মধ্যেও কোনো ভূত প্রেত ছিল না। শুধু দরজাটা রাতে যেইভাবে খোলা রেখে এসেছিলাম ঠিক সেইভাবে খোলা ছিল। উঠানে পিপলকে হত্যা করা হয় ওই যেখানে আর কি, সেখানে এক বিন্দু রক্তের দাগও ছিল না। রাতের বেলা গিয়েছিলেন কখনো? আমার ওই দৃশ্য দেখার পর এবং সেই স্বপ্নগুলো আসাতে আমি খুব আতঙ্কিত হয়ে আছি। আমার দ্বারা সম্ভব না। গ্রামের কিছু ছেলেপেলেকে বলেছিলাম ওই ঘরে এক রাত থেকে দেখতে। ওখানে কিছু দেখা মেলে নাকি আর কি, কিন্তু কেউ সাহস করতে পারেনি। ওই ঘরে অনেক দোয়া মিলাদ করিয়েছি। হিন্দুরা তাদের মতো করে চেষ্টাও করেছে সেই ঘর থেকে ভূত তাড়াতে। তারপরও আজও কেউ পারল না সেই ঘরের রহস্য উদ্ঘাটন করতে। চা আর নাস্তা নিয়ে এসেছেন লেখকের মা। সামনের টেবিলে রেখে তিনি চলে গেলেন। দুজন দুটো চায়ের কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিলেন তারা। মুখ থেকে কাপটি নামিয়ে চোখগুলো বেশ বড় বড় করে লেখক আয়ান চেয়ে আছেন মহাসেন আলীর দিকে। লোকটির চোখের নিচে বেশ কালো হয়ে আছে। হয়তো তিনি রাতে ঘুমোন না। তার অবস্থা আর তার কথার অঙ্গভঙ্গিতেই বোঝা যাচ্ছে তার মানসিক অবস্থা খুব বেশি সুবিধের নয়। তার গল্পটি এতটাই ভয়ঙ্কর যে তা বিশ্বাস করতেও দ্বিধা হয় কেমন। মনে হচ্ছে বোধহয় কোনো মুভির কাহিনী তিনি শুনিয়েছেন। বাস্তব এতটা কসমিক হয় না, কিন্তু লেখক সাহেব কিছুদিন আগেই এক আধ্যাত্মিক জগতের দেখা পেয়েছেন। অবিশ্বাসও করা যাচ্ছে না। এখন একটি উপায় এই প্যারাডক্সটি শেষ করার।
আয়ানকে যেতে হবে সেই ভৌতিক জগতে। তারপর তিনি নিজেই পারবেন এই জঞ্জালের গেট খুলতে। আয়ান এবার নিস্তব্ধতা ভেঙে মহসিন আলীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখন আমি কি করতে পারি আপনার জন্য? হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি চাচ্ছি কেউ একজন সেই বাড়িটাতে থাকুক, থেকে সে ওই সমস্যাটা কি তা বের করুক এবং আমাদের সমাধান বের করতে সহায়তা করুক। তার জন্য আমি 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছি। দয়া করে আমাকে লোভ দেবেন না। হয়তো আপনি জানেন যে এসব বিষয়ে জড়ানো আমার নিজের শখ। আমি স্বেচ্ছায় সাহায্য করব, টাকা লাগবে না। আমি কোনো হুজুর বা তান্ত্রিক নই যে এসে দোয়া পড়ে ভূত তাড়াবো। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট। প্যারানর্মাল বিষয় নিয়েই এই নিজের যুক্তি ও বুদ্ধি দিয়ে বিচার টিচার করি আর কি, যদি ফল বের করা সম্ভব হয়। দেখুন, আমি খুব বেশি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। আমাকে সাহায্য করুন প্লিজ। আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখুন, আমি আজ বেশ অসুস্থ, না হলে আমি আপনার সাথে আজই যেতাম। আমি 2-1 দিন পর আসছি খাগড়াছড়ি। আপনি ঠিকানা আর আপনার মোবাইল নাম্বারটা লিখে রেখে যান। আমি একটু সুস্থ অনুভব করলেই রওনা করব। লোকটি একটি কাগজের ঠিকানা আর মোবাইল নাম্বারটা লিখে আয়ানের হাতে দিয়ে উঠে চলে গেলেন। কিন্তু আয়ানের মনে হলো মহসিন আলী একবার ধন্যবাদও জানালো না তাকে। সে রাজি হওয়ার পর লোকটির গম্ভীর মুখে কোনো পরিবর্তন হয়নি। লোকটির কথাবার্তা, হাব ভাব সব কিছু নিয়েই ভাবতে হবে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে তবে। সবই ঠিক আছে, কিন্তু এই বাক্যের অর্থটা কি? আর কি আজব বাক্য! ত্রিবন্দ্রাচ তেমিত রাংহ, ত্রিবন্দ্রাচ ইমু রেত পাংসহ। কি হতে পারে এর অর্থ? আর কেন এই দম্পতি বারবার এই একটাই বাক্য বলছেন? তারা কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন এই বাক্য দ্বারা? নাকি তাদের জন্য কোনো সাহায্য চাইছেন? নাকি এটা কোনো শয়তানের উত্থানের বার্তা? হ্যাঁ, খাগড়াছড়িতেই পাওয়া যাবে এই সব কিছুর উত্তর। সন্ধ্যা 7টা বাজে। লেখক আয়ান খাগড়াছড়ি সদরে নেমেছেন। সরাসরি ভৈলঙ্গা গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই। বাঘাইছড়ি উপজেলা পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া যাবে। তারপর সেখান থেকে লোকাল অটোরিকশা করে ভৈলঙ্গার কাছাকাছি যেতে হবে। ভৈলঙ্গার চারপাশে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে। একসময় রাস্তা উঁচু থেকে নিচুতে যায়, আবার মাঝে মাঝে নিচে থেকে ওপরের দিকে উঠতে হয়। তাবচিং পাহাড় থেকে নামলেই ভৈলঙ্গা। এই গ্রামটা ছোটই, কিন্তু গ্রামটি যতটুকু বিস্তৃত তা মোটামুটি সমতল ভূমি। বাইক দিয়ে যাত্রা করায় রাত 9টার মধ্যেই লেখক আয়ান সাহেব তাবচিং পাহাড় থেকে নেমে শৈলঙ্গায় প্রবেশ করছেন। তাবচিং পাহাড়ে ওঠার সময় অনেক ঘর বাড়ি দেখা গেছে। পাহাড়ের ওপর দোকানপাটও রয়েছে বেশ, কিন্তু পাহাড় থেকে যত নিচের দিকে যাচ্ছেন তত অন্ধকারে তলিয়ে যাচ্ছেন লেখক আয়ান। এত ঘন অন্ধকার যে দুপাশের ঘন জঙ্গল, চারপাশ এতটাই নির্জন, ছোট ছোট কীট পতঙ্গের শব্দ ভেসে ভেসে কানে আসছে। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আস্তে আস্তে তিনি ভৈলঙ্গার মধ্যে প্রবেশ করলেন। কিন্তু ঝামেলা হচ্ছে ফোনের ব্যাটারি লো। কিছুক্ষণের মধ্যেই ফোন অফ হয়ে যাবে এই ফ্ল্যাশলাইট যদি এতক্ষণ জ্বালিয়ে রাখে তবে। আবার গ্রামের মধ্যে ঢুকে কল করতে হবে মহসিন আলীকে। খুব দ্রুত হাঁটছেন আয়ান। ফরিদাবাদের ঘটনার পর আয়ানের মনস্তাত্ত্বিক দিক স্বাভাবিক নেই। আয়ান অনেক অন্ধকার আর ঘন জঙ্গলে একা হেঁটেছেন, তার কখনো এতটা ভয় হয়নি আগে। আয়ানের নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কেন তার ভয় লাগছে? সে তো আগে এমনটা ছিল না। কিসের ভয় পাচ্ছে সে? নিজের ভয়কে চেপে হাঁটতে হাঁটতে হঠাৎ আয়ান পেছন থেকে ডাক শুনছেন। তাকেই যেন কেউ ডাকছে, ও ভাই, ভাই, ও ভাই, একটু দাঁড়ান। অন্য কেউ তো নেই।
অবশ্যই তাকেই ডাকছে। আয়ান বেশ ভয় পেয়ে গেল। এটা কি কোনো প্রেতাত্মা নাকি কোনো ছিনতাইকারী? আয়ান আওয়াজ শুনে হাঁটা থামালো না। তার ইচ্ছে করছে দৌড়ে পালাতে, কিন্তু দৌড়তেও তিনি পারছেন না। তাই সেই কথা না শোনার ভান করে দ্রুত হাঁটতে লাগলেন তিনি। লোকটির আওয়াজ ধীরে ধীরে ঘন হচ্ছে। লোকটিও দৌড়ে তার কাছে আসছে। আয়ান মনে মনে ভাবলেন, না, এটা ঠিক হচ্ছে না। তাকে দাঁড়িয়ে সেই লোকের সম্মুখীন হতেই হবে। ভয়ে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আয়ান দুর্বল হবেন না। আয়ান দাঁড়িয়ে গেলেন। ঘাড় ঘুরিয়ে সেই লোকের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, ভাই, আপনি কি আমাকে ডাকছেন? লোকটি হাঁপাতে হাঁপাতে উত্তর দিলেন, হ ভাই, আপনারই তো ডাকি। দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। লোকটি আয়ানের সামনে এসে দাঁড়িয়েছে। মোটা সোটা লোকটিকে দেখে একদম সাধারণ মনে হলো তার। শূন্য গায়ে একটা লুঙ্গি পরা এই লোককে আয়ান কি না ভাবলো, এইসব চিন্তা করে এখন তার বেশ আফসোস হচ্ছে। আয়ান মনে মনে ভাবছে নিজের পুরনো সাহস ফিরে পেতে হবে। এই লোকটি আয়ানকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভৈলঙ্গার দিকে যাইতেছেন? হ্যাঁ, এই রাস্তা দিয়ে অন্য কোথাও যাওয়া যায় নাকি? না না না, কিন্তু অনেকেই আবার জঙ্গলের ভেতর যায় লাশ চুরি করতে। আপনার জামা কাপড় দেখে তো মনে হয় না যে এই গ্রামের, তাই জিজ্ঞেস করলাম। রাগ করলেন ভাই? না না, রাগ করিনি। আসেন একসাথে কথা বলতে বলতে যাওয়া যাক। জি ভাই, এই জন্যই আপনারে ডাকতাছি। একা একা হাঁটতে ভালো লাগে না ভাই, একটা মানুষ পাইলে পেঁচাল পারতে পারতে যাওয়া যায়। আচ্ছা, এই লাশ চুরির কথা কি বললেন? হ্যাঁ ভাই, এইদিকে একটা কবরস্থান আছে বুঝছেন। ভৈলঙ্গা ঢুকতেই একদম দক্ষিণ দিকে জঙ্গলের মধ্যে যদি ঢোকেন, তাইলে সামনেই একটা কবরস্থান। জঙ্গলের মধ্যে ওই কবরস্থান হয়, এক এক মানুষ আইসা ওই মাটিরতে লাশ হাড়গোড় তুইল্লা লয়ে চলে যায়। তারপর এগুলান ওই মেডিকেলে বিচ্চা দেয়। ও আচ্ছা আচ্ছা, তা আপনি এত কিছু জানেন কিভাবে? আমি তো কবরস্থান দেখাশোনা করি। গ্রামে মুসলমান কম, তাই যেই মারা যায় এই দিকে আইনাই কবর দেয়। আর আমার কাজ কাম নাই তো, তাই আমারে দেখাশোনার কাম দিছে। কেউ মারা গেলেই আমি মাটি খুঁড়ে রাখি। এখন এই কবরস্থানে থাকতেই ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো শুনেছিলাম এই জঙ্গলের মধ্যে কেউ যায় না, এখানে নাকি খারাপ কিছু আছে। হ্যাঁ আছে তো, সাধু বুড়া বৃষ্টির রাইতে জঙ্গলে বা তার আশেপাশে যারে পায় ওরেই শেষ কইরা দেয়। আপনি দেখেছেন কখনো? হ্যাঁ, একবারই দেখছি। বৃষ্টির রাইতে সব সময় জঙ্গলের থেকে বাইর হইয়া তারার চায়ের দোকানে ছাউনিতে ঘুমাই। ওই রাইতে একজন মারা গেছিল। মাটি খুঁড়লাম, দাফন কাফন শেষ কইরা সবাই চইলা গেল গা। আমি একটা ছাত্তি লইয়া মাটি ভরতাছিলাম একা। কাজ শেষ কইরা যখন জঙ্গল দিয়ে বাইর হইতে আসি, তখন সাধু বুড়া আমার সামনে দাঁড়াইল। তারপর আর কি, আমারে মাইরা টুকরা টুকরা করে ফেলাইল। আয়ান চোখ বড় বড় করে তার দিকে চেয়ে আছে। আয়ানের হাঁটা বন্ধ হয়ে গেল। লোকটি এখনো সামনের দিকে তাকিয়ে আছে। লোকটি আয়ানের দিকে তাকিয়ে বলল, আরে বদ্দা, ভয় পান কে? আমি তো মজা করছি। এই কথা বলে লোকটা খিলখিল করে এক গাল হাসল। আয়ানও মুচকি হাসি দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। জঙ্গলের রাস্তাটা শেষ, সামনে ঘর বাড়ি দেখা যাচ্ছে। আয়ান স্বস্তির নিঃশ্বাস নিল। লোকটি আবার বলে উঠল, ভাই, কখনো মাথা লম্বাভাবে দুই ভাগ করা লাশ দেখছেন? না, কিন্তু পুরো মাথা কাটা লাশ দেখেছি। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখন কবরস্থানে একটা লাশ আইছে, মাথা লম্বাভাবে দুই ভাগ করা। আসেন ওইটা দেখা যান, আর জানাজারাও পইরা যান। আয়ানের যেতে ইচ্ছে করছে না, কিন্তু জানাজার কথা শুনে সে মানা করতে পারল না। আয়ান যখনই
কারো জানাজার নামাজের কথা শুনে তাতেই সে অংশগ্রহণ করে। এটা তার ছোটবেলার অভ্যাস। আয়ান একদম গ্রামের মুখে এসে জঙ্গলের ভেতরে ঢুকলো আগন্তুক লোকটির সাথে। কিছু দূর যাওয়ার পর আয়ান তাকে জিজ্ঞেস করলো, ভাই, এই কবরস্থানটা কত দূর? কবরস্থান তো এইদিকে না, গ্রামে ঢুকতে আমরা উত্তর দিকের জঙ্গলে ঢুকলাম না, ওইটা দক্ষিণ দিকের জঙ্গলে। আয়ান এইসব দক্ষিণ উত্তরের হিসেব বোঝে না, তাই এখানে ঢোকার সময় কিছু জিজ্ঞেস করেনি। এখন আয়ানের মনে হাজারো প্রশ্ন ঘুরছে। আয়ান স্বাভাবিক হয়ে আবার জিজ্ঞেস করলেন, আমরা তাহলে উত্তর দিকে ঢুকলাম কেন ভাই? লাশ কি এই দিকে আছে? লোকটি খানিক হেসে উত্তর দিল, লাশটা তো আপনিই। আয়ানের ফোনের ফ্ল্যাশ লাইটটা ঠিক এই মুহূর্তেই বন্ধ হয়ে গেল। ফোনের চার্জও শেষ। চারিদিক অন্ধকার হয়ে গেল। আয়ান ভয়ে কাঁপতে শুরু করেছে। আশেপাশে ওই লোকের উপস্থিতি আর টের পাওয়া যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে আয়ানের কাঁধে হাত রাখল কেউ। আয়ান পেছনে ঘুরে তাকিয়ে দেখল লোকটি তার ঠিক পেছনে দাঁড়ানো। চাঁদের আবছা আলোয় দেখা গেল তার পুরো শরীর নীলচে হয়ে আছে, মুখে অসংখ্য ক্ষত। লোকটি হাত উঠিয়ে আয়ানকে একটা থাপ্পড় মারল। আয়ান মাটিতে লুটিয়ে পড়ল এবং জ্ঞান হারালো। আয়ান খুব উজ্জ্বল কোনো জায়গায়, কোনো বিছানায় শুয়ে আছে। তার হাতের সামনে অনু বসে আছে। অনুর সাথে অনেকদিন পর দেখা। আয়ান খুব খুশি হয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো অনু? ভালো নেই, মনটা ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? তুমি মাকড়সার জালে আটকে গেছো। তুমি জানো তুমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এখান থেকে বের হতে পারবে, কিন্তু তুমি এত ঘন জাল আগে কখনোই দেখোনি, তাই ভয় পাচ্ছ। আমি বুঝতে পারছি না অনু, তোমাকে গ্রাস করার জন্য যে মাকড়সা তোমার কাছে আসছে, তুমি ভয়ের কারণে মনে করছো সে তোমাকে এই জাল থেকে বাঁচাবে, কিন্তু তুমি বুঝতে পারছো না এই জালটা সেই বুনছে। অনু, আমাকে বুঝিয়ে বলো তো, কোন মাকড়সার জাল আর কি বলতে চাচ্ছ তুমি? মাকড়সাদের মধ্যে স্ত্রী মাকড়সারা বেশি ভয়ঙ্কর হয়, তা কি জানো? অনু, তুমি চলে যাও, আমার মাথা ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। মাকড়সার জাল থেকে রক্ষা পাওয়ার জন্য মাকড়সার কাছেই কি সাহায্য চাওয়া ঠিক? আয়ান ধীরে ধীরে চোখ খুললেন। থাপ্পড়ের কারণে মাথা প্রচন্ড ভার হয়ে আছে তার। সামনে বোন ফায়ারের মতো একটা আগুন জ্বলছে। সে একটি গাছের সাথে বাঁধা। সামনে দৈত্যের মতো হাতে ধারালো একটা দা নিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটা। এক আঘাতে মাথা দুই ভাগ করবে এখন। হঠাৎ করেই সামনের এক গাছের পেছন থেকে দৌড়ে আসলো এক তরুণী। লোকটি বাতাসে মিশে গেল। দৃশ্যগুলো আয়ানের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এইরকম অবাস্তব কিছু আয়ান কখনো দেখেনি। আজ আয়ান ভূত দেখেছে। তরুণী এসে আয়ানের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন তো? জি, আমি ঠিক আছি। উনি কে ছিলেন? এই জঙ্গলে একটা প্রেতাত্মা আছে, এরকম করে মানুষের বলি দেয়, এতে এসে আরো শক্তিশালী হয়ে যায়। এদের ধনুষাসুর বলা হয়। আপনি এখানে কি করছেন? আমি ঢাকা থেকে এসেছি, মহসিন আলী সাহেবের কাছে এসেছি আমি। আমার নাম আয়ান। রাস্তায় উনি সাধারণ মানুষের মতো কথা বলতে বলতে এখানে আমাকে নিয়ে আসেন, তারপর হঠাৎ আমার উপর আক্রমণ করেন। আচ্ছা, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি আদিবা, আমি পাহাড়ের ওই ওপরে থাকি। এই ধনুষাসুর নাশ করার জন্য এই জঙ্গলে আমি ঘোরাফেরা করি। লোকটি আপনাকে দেখে উধাও হয়ে গেল কেন? একটি মন্ত্র পাঠ করেছিলাম, ওটা শুনলে তারা পালিয়ে যায়, কিন্তু এদের নাশ করার জন্য উপায় জেনেও কিছু করতে পারছি না। কি উপায়? ওইটা আপনাকে আমি আরেকদিন বিস্তারিত বলবো। এখন আপনার এখান থেকে চলে যেতে হবে। ও
আশেপাশেই কোথাও আছে। আমি ওকে খুঁজবো এখন। আপনার সাথে আমার আরেকটা বিষয়ে কথা আছে। আপনি দয়া করে আমার সাথে একটু দেখা করবেন। মহসিন আলীর কাছে আসলে আমাকে পাবেন। জি, আসবো। কিন্তু আমি যে ধনুষাসুরনাশের শাস্ত্র জানি বা এই সংক্রান্ত কথা কারো কাছে বলবেন না। আমার বাবা মায়ের কানে গেলে আমার সমস্যা হবে। আমি যে একা একা জঙ্গলে হেঁটে বেড়াই এ কথা কেউ জানে না। জঙ্গল নিয়ে এখানকার মানুষের ভীতি প্রবল। আপনি চিন্তা করবেন না, আমি কাউকেই কিছু বলবো না। কিন্তু আপনার সাথে রায় বাড়ি নিয়ে কথা আছে অনেক। আপনি কালই একবার একটু আসবেন। আমি জানি আপনাকে তাহলে আনা হয়েছে সমাধানের জন্য, তাই না? জি, কাল আমি চিটাগাঙ্গের এক সাধুর কাছে যাব এই বিষয়ে কথা বলতে। কালকে হয়তো পারবো না। আপনি কাল রায়বাড়ি গিয়ে দেখুন কেমন পরিস্থিতি, সবকিছু পর্যবেক্ষণ করুন। আমরা পরশু সন্ধ্যার পর সাধু বুড়োর কুটিবাড়ির সামনে দেখা করব। আচ্ছা, ঠিক আছে। এই নিন, এই তাবিজটা আপনার গলায় রাখবেন। এটা আপনাকে ধনুষাসুর থেকে রক্ষা করবে। আয়ানের হাতে তাবিজটি দিয়ে দিল আদিবা। গ্রাম পর্যন্ত আয়ানকে এগিয়ে দিয়ে আদিবা আবার জঙ্গলের মধ্যে যেতে থাকলো। আয়ান সেখানেই দাঁড়িয়ে আদিবাকে দেখছে। তরুণী আদিবাকে আয়ানের বেশ ভালো লেগেছে। তার জীবন রক্ষা করেছে এই মেয়েটি, সেটাই একমাত্র কারণ নয়। আদিবার মতো সুন্দরী আয়ান কখনোই দেখেনি। দুধের মতো সাদা তার রং, বড় বড় চোখ, সামান্য বোচা নাক, নাকে সুন্দর একখানা নথ, ঠোঁটগুলো অনেক চিকন। কথা বলার সময় তাকে আরো সুন্দর দেখায়। চুলগুলো খোপা করা, তাতে একখানা লাঠি ঢুকানো। খোপার পুরুত্ব দেখেই বলা যায় চুলগুলো বেশ বড় এবং ঘন হবে। লাল রঙের পাহাড়ি মেয়েদের পোশাকে তাকে যেন পরিপূর্ণ সুন্দরী লাগছিল। আয়ান মনে মনে ভাবছে, এর চেয়ে সুন্দর কি কিছু হতে পারে? আয়ান এভাবে মুগ্ধ হয়ে এক ধ্যানে কোনো মেয়ের দিকে আগে কখনোই তাকাননি। কিছুক্ষণ আগে সে জীবনের প্রথম কোনো অশরীরী দেখেছেন, তা তার মনেই নেই এখন। আয়ানের মনে হলো হাতের কাছে কাগজ আর কলম থাকলে তার সৌন্দর্যের ওপর এখনই এক মহাকাব্য লিখে ফেলতে পারতেন। আদিবা অনেকক্ষণ আগেই জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেছে, তবুও আমাদের লেখক সাহেব হাঁ করে জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছেন। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে লেখক আয়ানের কাঁধে পড়ল। আয়ান আবার শিউরে উঠল। শরীর অবশ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। আয়ান পেছনে ঘুরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন আয়ানের পেছনে মহসিন আলী দাঁড়িয়ে। মহসিন আলী আয়ানকে জিজ্ঞেস করলেন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছিলেন? জি না, আমার ফোনটি হারিয়ে ফেলেছি। কিভাবে? পাহাড় থেকে যখন নামছেন তখনও না আমাদের কথা হলো? জি, সবই ঠিক ছিল। একটু জঙ্গলে ঢুকেছিলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে। তারপর আমার ফোনের ব্যাটারিটা ডেড হয়ে যায়, ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যায়, আর আমি একটা কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যাই। তখনই ফোনটা কোথায় যেন ফেলে দেই, খেয়াল নেই। আচ্ছা, আমার কাছে টর্চ লাইট রয়েছে, আসুন খুঁজে দেখি। এখন থাক, সকালে উঠে না হয় দেখব। এখন আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। চলুন বাসায় যাওয়া যাক। আজকে আমার বাসায় আসেন, ওখানেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোবেন। কাল রাতে রায়ের বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করব। আচ্ছা, ঠিক আছে। রাতে আয়ানের খুব ভালো ঘুম হলো। মনেই হয়নি তার সাথে এত ভয়ঙ্কর কিছু ঘটেছে। স্বপ্নে আদিবাকেও দেখতে পেল সে। সকাল 10টায় ঘুম ভাঙল তার। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে এসে দেখলেন বাইরের ঘরে মহসিন আলী জানলার দিকে তাকিয়ে আছেন এক ধ্যানে। লোকটাকে দেখেই মনেই হয় যে কতটা খারাপ সময় যাচ্ছে তার। আয়ান গিয়ে সামনের চেয়ারে বসলেন। চেয়ারের শব্দ শুনে পেছনে ঘুরে মহসিন আলী বললেন, ও আপনি উঠে গেছেন? টেবিলে আপনার জন্য নাস্তা রেখেছি, খেয়ে নিন। আমি চা গরম করে নিয়ে আসি। পরে খাবো, আগে বসুন, একটু গল্প করি। আচ্ছা, ঘুম কেমন হলো আপনার? খুব ভালো, অনেকদিন পর এত ভালো ঘুম হলো আমার। আচ্ছা, আপনার পরিবার কোথায়? কাউকে দেখছি না যে। আমার স্ত্রী আর একমাত্র মেয়ে
কিছুদিন আগে মারা গেছে। ও, দুঃখিত, শুনে খুবই খারাপ লাগছে। এটা জিজ্ঞেস করার জন্য আমি আসলেই দুঃখিত। তাদের মৃত্যু কিভাবে হয় তা কি জানতে পারি? আমি কাজে একদিনের জন্য ঢাকা গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরে তারা নেই। অনেক খোঁজাখুঁজি করার পর খালে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়। লোকজন অনুমান করলেন এর আগের রাতে বৃষ্টি হয়েছিল, তখন হয়তো তারা সাধু বুড়োর কবলে পড়েছে। শুনে খুবই খারাপ লাগলো। একা থাকাটা আপনার জন্য হয়তো কঠিন হয়ে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু অভ্যাস করে নিচ্ছি। বাবা মাও বেঁচে নেই, ভাই বোনরাও তাদের সংসার নিয়ে ব্যস্ত, তাই আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি রায় বাড়ির সেই আত্মাদের পেছনে পড়েছেন কি এই কারণেই? হ্যাঁ, মোট কথা আমি ওদের এখানে বাস করতে দেব না। ওরা যতই অশরীরী হোক আর প্রেতাত্মাই হোক, আমি ওদের শান্তি দিচ্ছি না। চিন্তা করবেন না, আল্লাহ সব ঠিক করে দেবেন। আচ্ছা, আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বের হব। গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বলার আছে। সমস্যা নেই, আমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে তার বরাবর যতটুকু হাঁটবেন ততটুকুই গ্রাম। একেবারে শেষ মাথায় রায়ের বাড়ি, তারপর খাল। আগে এখানে অনেক ঘন বসতি ছিল, এখন শুধুমাত্র 8টি পরিবারের বাস। যার সাথেই কথা বলবেন বললেই চলবে যে মহসিন আলীর মেহমান, তাহলেই সবাই এমনিতেই চিনতে পারবে আপনাকে। আয়ান বৃদ্ধ বয়সী কাউকে খুঁজছেন কথা বলার জন্য, কিন্তু কোনো ঘরে কোনো বৃদ্ধ লোক নেই। বৃদ্ধ লোক আগের কাহিনী ভালো জানবেন, আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের সাথে কথা বলতে চাইলে তারা সংকোচ বোধ করবেন না। বৃদ্ধ লোকেরা কথা বলতে ভালোবাসে। অবশেষে রায়ের বাড়ির আগে হিরণ বাড়িতে একজন বৃদ্ধকে পাওয়া গেল। তার নাম দীপঙ্কর হিরণ, বয়স তা প্রায় 80-র কাছাকাছি হবে। বৃদ্ধ আয়ানের সাথে কথা বলতে এতটাই উত্তেজিত বোধ করলেন যে বাড়ির বড় বউকে উঠানে 2টো চেয়ার দিতে বললেন তিনি। বাড়ির বড় বউ চেয়ার নিয়ে আসার পুরোটা সময় জুড়েই আয়ানের দিকে এক অজ্ঞাত দৃষ্টিতে তাকিয়েছিল। গ্রামের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই লাজুক প্রকৃতির হয়, আর শহুরে লোকজন দেখলে তারা বিশাল লম্বা করে একখানা ঘোমটা টেনে রাখেন। কিন্তু তার এই আজব চাহনির মানে বুঝলেন না আয়ান। মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছেন আয়ানকে, কিন্তু কোনো কারণে আয়ানের সাথে কথা বলা নিষেধ। অন্য কারণও অবশ্য থাকতে পারে এই চাহনির। হয়তো তার কোনো পরিচিত লোকের সাথে লেখক সাহেবের চেহারার মিল রয়েছে। কিন্তু কারণ নিয়ে ভাবার আগেই চায়ের ট্রে আর কিছু বিস্কিট রেখে চলে গেলেন তিনি ভেতরে। বৃদ্ধ লোক এবং আয়ান দুজনের হাতেই চায়ের কাপ। এইবার আয়ান কথোপকথন শুরু করলেন। আঙ্কেল, এই জঙ্গলে যে অশুভ কিছু আছে সেটার সম্পর্কে আপনার ধারণাটা কি? এটা তো সবাই জানে যে এই জঙ্গলে সাধু বুড়ো রয়েছে, তার নিদর্শন অনেকেই পেয়েছে। এমনকি সে অশুভ শক্তির প্রভাব এখনো রয়ে গেছে। বুড়ো সংলাপ সম্পূর্ণ চাটগাঁয়া ভাষায় হবে, কিন্তু শ্রোতাদের সুবিধার্থে সরল ভাষা এখানে প্রয়োগ করা হলো। তার মানে এই নয় যে লেখক চট্টগ্রামের ভাষা জানেন না। আচ্ছা, তাকে মেরে ফেলা হয় কেন? সাধু বুড়ো ভীষণ খাপ ছাড়া মানুষ ছিল। আমি শুনেছি আমার দাদা ছোট থাকতেই তাকে এই জঙ্গলে কুটিঘর বানিয়ে থাকতে দেখেছিলেন। তারপর আমার বাবা, তারপর আমি, সবাই তাকে একই বয়সে দেখেছি। তার কখনো বয়স বৃদ্ধি পায়নি। তারপর ছোটবেলায় শুনতাম সাধু বুড়ো চন্দ্রাবতীর উপাসনা করতে যেত, যেন সে অমর হয়ে থাকতে পারে। তখন প্রতি বর্ষায় বা বৃষ্টির সময় লোকজন নিখোঁজ হয়ে যেত, আর আর সবার লাশ পাওয়া যেত জঙ্গলে। সবার সন্দেহ হয় ওই সাধু বুড়োর উপর, কিন্তু লাশগুলো এতটাই বীভৎস অবস্থায় পাওয়া যায় তা দেখে মনেই হয় না এটা কোনো মানুষের কাজ। তাই তো লোকজন তাকে জঙ্গল ত্যাগ করতে বলে, কিন্তু সে রাজি হয় না।
অনেকবার তার কুঠি ঘর ভেঙে ফেলা হয়, কিন্তু সাধু আবার কুটির পুনর্নির্মাণ করে ফেলত। নিখোঁজ হওয়া লোকজনের লাশ পাওয়া গেলে তাদের পরিবারের সদস্যরা সাধুকে মারধর করে তাড়িয়ে দিত, কিন্তু সাধু আবার ঠিকই ফিরে আসতো। ছোট ছোট বাচ্চারা তার কুঠি ঘরের সামনে গেলে সাধু খুব রাগ করত, চেঁচামেচি করত। হঠাৎ বরিধারার এক রাতে গ্রামের লোকজন দেখল এক পরিবারের একটি মেয়ে নিখোঁজ। সবাই মিলে সেই মেয়েটাকে খুঁজতে লাগলাম। তারপর আমাদের সন্দেহ হয় সাধুর ওপর। আমরা সবাই সাধুর কুটিরে গিয়ে সাধুকে ওই মেয়ের সাথে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাই। সেই নগ্ন অবস্থাতেই সাধুকে এত মারধর করা হয় যে তাতেই সাধু বুড়ো মারা যায়। সাধুকে তার কুটিরের ভেতরেই পুঁতে চলে আসি আমরা। তারপর থেকেই বৃষ্টির সময় সেই জঙ্গলে বা তার আশেপাশে যেই যায় তাকেই সাধু বুড়ো মেরে ফেলে। বুঝলাম, কিন্তু এই চন্দ্রাবতীটাকে কোনো দেবী নাকি, নাকি কোনো ডাইনি? চন্দ্রাবতীর কাহিনীটা বলি শোনো। অনেক বছর আগে এখানে এই গ্রামেই বাস করত চন্দ্রাবতী। কিশোর বেলায় চন্দ্রাবতীর এক ছেলের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালোবাসত ছেলেটাকে। ছেলেটা ছিল এই রাজ্যের মন্ত্রীর ছেলে। অনেক সময় ধরে ভালোবাসার নামে চন্দ্রার শরীর ভক্ষণ করে সেই ছেলে। যখন বিয়ের কথা আসে, ছেলেটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করে দেয়। কিছুদিন পর এক ব্যাপারীর সাথে তার বাবা তাকে বিয়ে দিয়ে দেয়। স্বামীকে মেনে নিয়ে সুখের সংসার করতে থাকে চন্দ্রা। তবে চন্দ্রাবতীর সুখ বেশিদিন স্থায়ী হলো না। মন্ত্রীর ছেলে তাদের বাসায় গিয়ে তার স্বামীকে বেঁধে আরো ৩-৪ জনকে নিয়ে চন্দ্রাবতীকে ধর্ষণ করে। চন্দ্রাবতীকে যাতে কোনো পুরুষ মেনে না নেয়, তাই তার চেহারায় চুলকনির পাতা ঘষে দেয়। চেহারা চুলকাতে চুলকাতে কেটে ছিঁড়ে রক্ত বের হতে থাকে। তার অন্য অঙ্গেও একই কাজ করা হয়। সে চুলকানির এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সব বস্ত্র খুলে সে লাফিয়ে পড়ে খালে। তার অবস্থা দেখে সব লোকজন হাসি ঠাট্টা করতে থাকে। খাল থেকে ওঠার পর চন্দ্রা জ্ঞান হারায়। তার চোখ খোলে কোনো এক সকালে এক তান্ত্রিকের ঘরে। সে জানতে পারে 2 দিন টানা জ্ঞানহীন ছিল সে। তার বাবা মা আত্মহত্যা করেছে, আর তার স্বামী এখান থেকে পালিয়ে গেছে। চন্দ্রাবতী যখন রাজদরবারে বিচার চায়, তখন তাকে বেশ্যা আখ্যায়িত করে মন্ত্রী নিজের ছেলেকে বাঁচিয়ে ফেলে। যাওয়ার কোনো দিক না পেয়ে আবার সে তান্ত্রিকের কাছেই যায়। তান্ত্রিক তাকে বলে শয়তানের উপাসনা করে সে তার প্রতিশোধ নিতে পারবে। চন্দ্রাবতী ঠিক তাই করল। প্রতিশোধই যেন হয়ে গেল চন্দ্রার বাঁচার লক্ষ্য। চন্দ্রাবতীর শয়তানের প্রতি ভক্তি ও অবিরাম শক্তি পাওয়ার প্রবণতার ফলে এক রাতে স্বয়ং অসুরের সর্দার তার সামনে আসে শুনেছি। চন্দ্রাবতী তার সর্বাঙ্গ অসুরকে দান করে দেয়। অসুর চন্দ্রাবতীকে আত্মহত্যা করতে বলে। চন্দ্রা অসুরের সন্তুষ্টির জন্যে ঠিক তাই করে। শয়তান তার আত্মাকে পুনর্জীবিত করে এক ধনশাসুর হিসেবে। ধনশাসুর অন্ধকার জগতের দেবতা বা দেবীকে বলা হয়। তাকে সে এমন বর দেয় চন্দ্রাবতী অনেক আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে যায়। অসুরের সর্দার চন্দ্রাবতীকে অসুর বানিয়ে ফেলে। চন্দ্রাবতী তার শক্তির ব্যবহার করে তার সব শত্রুদের ভয়াবহ মৃত্যু দেয়। অনেক লোক অশুভ শক্তির লোভে চন্দ্রাবতীর উপাসনা শুরু করে। চন্দ্রাবতী সবাইকে ধীরে ধীরে শয়তানের পূজারী বানিয়ে ফেলে। যখন তার
কাজকর্ম মানুষকে ধীরে ধীরে পশুর ন্যায় রূপান্তরিত করতে থাকে। সব ধর্মের মনীষীগণ তাকে পরাস্ত করার চেষ্টা করেন, কিন্তু সবাই ব্যর্থ হন। চন্দ্রাবতীর শক্তি ছিল মানুষকে মেরে তার আত্মাকে নিজের গোলাম বানিয়ে ফেলা। একজন ভদ্রলোক বুঝতে পারে চন্দ্রাবতীর শক্তি একটি ভিন্ন জগৎ থেকে আসছে, আত্মার সে জগৎকে সে এমন করে কাবু করেছে, একটা মানুষকে হত্যা করে তার আত্মাকেই সেখান থেকে বের করে নিজের দাস বানিয়ে রাখা। সৃষ্টিকর্তার চেয়ে শক্তিশালী কেউ নেই। ওই ব্যক্তি নামাজরত অবস্থায় কল্পনায় আধ্যাত্মিকভাবে জানতে পারেন আত্মার জগতের কোনো বস্তু দ্বারা তাকে আত্মার জগতে আটক করা যাবে। তাকে আত্মার জগতের এক আয়নার ঠিকানা দেওয়া হয়। আয়নাটি সে সৌদি আরব থেকে নিয়ে আসেন। অনেকজন ধার্মিক লোক মিলে চন্দ্রাবতীকে সেই আয়নায় আটক করে ফেলা হয়। চন্দ্রাবতী আত্মার জগতে ফিরে যায়। ওই ভদ্রলোক তার নিজ দায়িত্বে সেই আয়না নিয়ে এই জঙ্গলেই পুঁতে ফেলেন, যাতে কেউ আর তা ব্যবহার করতে না পারে। চন্দ্রাবতীর অবসান ঘটে। তখন থেকেই অনেক লোভী মানুষ চন্দ্রাবতীর উপাসনা করছেন নিজের স্বার্থ পূরণ করার জন্য। অনেকেই আবার বলছেন তার চন্দ্রাবতীকে আবার জাগ্রত করার চেষ্টা করছে। সাধুগুরু সেই কারণেই হয়তো মানুষের বলি দিত। এই জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু কেউ পারছে না এই রহস্য জট খুলতে। আচ্ছা, এটাও তো হতে পারে যে চন্দ্রাবতীর উত্থান হয়ে গেছে, তাই কোনো হুজুর বা পণ্ডিতের সমাধান করতে পারছে না। এতটা সহজ নয় চন্দ্রাবতীর উত্থান। চন্দ্রাবতী জাগলে মৃত্যু লীলা শুরু হয়ে যাবে চারিদিকে। পুরো পৃথিবীর মানুষকে সে হত্যা করে তাদের আত্মাকে নিজের দাস বানিয়ে রাখবে। চন্দ্রাবতীর লক্ষ্য খুবই ভয়ঙ্কর। এইসব অশুভ কথা বলো না গো বাবা। এই জঙ্গলের তাড়নায় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। এগুলো বললে বাঁচা যাবে না আর। আচ্ছা আঙ্কেল, এই রায়বাড়ির কাহিনীটা একটু বলুন তো। আমাদের এখানের তারাই সবচেয়ে বিদ্যমান ছিল জানো। শিরিষ ভালো ছেলে ছিল। প্রতি বছর কলকাতা থেকে এখানে এসে ছুটি কাটাতো, সবার জন্য উপহার নিয়ে আসতো। যে কদিন এখানে থাকতো সবার ঘরেই যাওয়া আসা করত। যাওয়ার সময় সবার ঘরে ঘরে গিয়ে বিদায় নিত। এবার আসলো 2 দিন পর, শুনি সে চলে গেছে, কিন্তু কেউ তাকে যেতে দেখেনি, কারো কাছে বিদায়ও সে নেয়নি। পরদিন মহসিন এসে বলল ওই ঘরের ঘটনা। আমার খুব খারাপ লাগলো ভেবে তারা আর বেঁচে নেই। কলকাতায় খবর নিয়ে জানা যায় তারা সেখানে যায়নি। আমরা মোটামুটি ধরেই নিয়েছি তারাও ওই সাধু পুরুষ শিকার। কথাটা বলতে বলতে বৃদ্ধ লোকটি কেঁদে ফেলল। নিশ্চয়ই শিরিষ রায় ভালো লোক ছিল, যার কারণে তার প্রতিবেশীর চোখে পানি এসে পড়ল তার জন্যে। যে লোক 1 মাস ছুটি কাটায় প্রতি বছর, যাওয়ার সময় সবার সাথে দেখাও করে যায়, এমন লোক হঠাৎ উধাও হয়ে যাওয়াটা আসলেই অস্বাভাবিক। কিন্তু তাদের মৃত্যুর নিশ্চয়তা পাওয়া যায়নি। রাতে ওই বাসায় থাকলে পিপলের সাথে ঘটনাটা বাস্তব কিনা তা জানা যাবে। ভাবতে ভাবতে আয়ান মহসিন আলীর বাড়িতে চলে গেল। মহসিন আলী রাতের আগেই রায়বাড়িতে থাকার আয়োজনের পুরোটাই সম্পন্ন করে ফেললেন। আজ শুনলেন এই ঘটনার প্রথম অংশ। পরবর্তী অংশটি আসতে চলেছে আমাদের পরের পর্বে। তো এই ছিল আজকের ঘটনাটি। আর এইরকম আরও ইন্টারেস্টিং সব ঘটনা আপনারা প্রতি সপ্তাহেই পেতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে। এছাড়াও আমাদের প্রিমিয়াম লাইভ পডকাস্টটি উপভোগ করার জন্য প্রতি সোমবার ঠিক 11টায় চলে আসুন স্বাধীন মিউজিকে। ভূত গল্প প্রেজেন্টস ভয় আপনি শুনবেন প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত ঠিক 11টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতেই। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।